আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবাই ভালো আছো। গতদিন আমরা দেখেছিলাম অর্থকরী নির্দেশক। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মেটা নির্দেশক নিয়ে আলোচনা করব। তার আগে আমাকে একটু বলো, যেমন স্ক্রিনে যে অ্যানোটো মূলকটা আছে, তো এই অ্যানোটো এটা কি অর্থকরী নির্দেশক নাকি মেটা নির্দেশক, সেটা আমাকে একটু কমেন্টে জানো। স্ক্রিনে যে অ্যানোটোটা লেখা আছে, এই অ্যানোটোটা অর্থকরী নির্দেশক নাকি মেটা নির্দেশক, সেটা আমাকে কমেন্টে একটু দ্রুত জানো। অ্যানোটোটা অর্থকরী নির্দেশক নাকি মেটা নির্দেশক, সেটা আমাকে একটু জানো। অর্পা আমাকে সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম অর্পা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো অর্পা? কমেন্ট আমাকে একটু জানাবে। ওকে, অ্যানোটোটা কি অর্থকরী নির্দেশক না মেটা নির্দেশক, সেটা আমাকে একটু কমেন্টে জানাও। আমাকে একটু কমেন্টে জানাও যে অ্যানোটোটা এটা অর্থকরী নির্দেশক নাকি মেটা নির্দেশক। দেখো, এটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন এটাকে বলা হয় নাইট্রো। এই যে NO2 এটাকে বলা হয় নাইট্রোমূলক, আর এটা হচ্ছে বেনজিন, সো এটাকে বলা হয় নাইট্রোবেনজিন। তো নাইট্রোবেনজিনে আমার যে NO2 মূলকটা আছে, এই NO2 মূলকটা হচ্ছে তোমার মেটা নির্দেশক। মেটা নির্দেশক, এই NO2টা হচ্ছে মেটা নির্দেশক। আমরা বলেছিলাম মেটা নির্দেশক চেনার উপায় হচ্ছে যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, এই চারটা এলিমেন্টের যে কোনো দুইটা এলিমেন্ট যদি একসাথে থাকে সেটা হচ্ছে মেটা নির্দেশক। যেমন নাইট্রোজেন, অক্সিজেন এখানে NO2-র মধ্যে আছে, দ্যাটস এটা হচ্ছে মেটা নির্দেশক। আমরা এটা জানি যে অর্থকরী নির্দেশক বেনজিন বলয়কে সক্রিয় করে, আর মেটা নির্দেশক যারা আছে তারা হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয় করে। এগুলো কিন্তু এমসিকিউতে আসবে, এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট যে কোন ধরনের নির্দেশক তোমার হচ্ছে বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। উত্তর হচ্ছে মেটা নির্দেশক বলয় নিষ্ক্রিয় করে। আমরা বলেছিলাম যে অর্থকরী নির্দেশক যারা তারা হচ্ছে বেনজিন বলয় সক্রিয় করে, এবং আমরা সেইখানে বেনজিন বলয় বা অর্থকরী নির্দেশক থাকলে সেটা 5টা স্ট্রাকচার দেখায়, সেই স্ট্রাকচারগুলো আমরা দেখেছিলাম। আমরা এটাও জানি যে অর্থকরী নির্দেশকগুলো হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ, আর এই মেটা নির্দেশকগুলো হচ্ছে ইলেকট্রন গ্রহীতা গ্রুপ। তার মানে এই মেটা নির্দেশকগুলো বেনজিন বলয় থেকে ইলেকট্রন নিয়ে নেয়। যেহেতু বেনজিন বলয় থেকে ইলেকট্রন নিয়ে নেয়, ঠিক এই কারণে এই বেনজিন বলয়কে তারা নিষ্ক্রিয় করে দেয়। এখন আমরা দেখব যে এই মেটা নির্দেশকগুলো যদি বেনজিন বলয়ে থাকে তাহলে কিভাবে তারা হচ্ছে বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে দেয় বা তার সক্রিয়তা কিভাবে কমিয়ে দেয়, সেটা আমরা দেখব। দেখো, আমি যদি এই নাইট্রোবেনজিনটাকে ভেঙে লিখি, এটা হচ্ছে বেনজিন, বেনজিনকে আমি ভেঙে লিখলাম। আর নাইট্রোবেনজিনে অক্সিজেন থাকে হচ্ছে 2টা, এবং এইখানে নাইট্রোবেনজিনটা থাকে হচ্ছে এইভাবে। মনে রাখবা, এই নাইট্রোবেনজিনে নাইট্রোজেনের সাথে অক্সিজেনের এদিকে 2 হাত থাকে, আর অক্সিজেনের
মুক্তজোড় ইলেকট্রন থাকে 2 জোড়া, আর এদিকে নাইট্রোজেনের সাথে অক্সিজেন একটা বন্ড দ্বারা যুক্ত থাকে, এবং এই অক্সিজেনের 3 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে, আর এটা নেগেটিভ আয়নে থাকে। তো খেয়াল করো এখানে বেসিক্যালি যেটা হয়, প্রথম ধাপে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে নাইট্রোমূলকটা আছে, এই নাইট্রোমূলকটা হচ্ছে ইলেকট্রন গ্রহীতা গ্রুপ, তাই বেনজিন বলয়ে যে ইলেকট্রন থাকে এই ইলেকট্রনগুলোকে তারা গ্রহণ করে। অর্থাৎ এই যে বেনজিন বলে যে ইলেকট্রনগুলো আছে পাই ইলেকট্রন, এই পাই ইলেকট্রনগুলোকে তারা আকর্ষণ করে। সো এখানে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে প্রথম ধাপে যেটা হয় সেটা হচ্ছে এই যে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে পাই ইলেকট্রন আছে, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, এই দ্বিবন্ধনের পাই ইলেকট্রনগুলো এই অক্সিজেন নিজের দিকে টেনে নেয় এবং নিজের দিকে যদি টেনে নেয় তাহলে খেয়াল করো যে এখানে এই অক্সিজেনটা কিন্তু তোমার ইলেকট্রন যদি টেনে নেয় তাহলে এটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে, এই নাইট্রোজেনটা হয়ে যাবে পজিটিভ। ঠিক এই কারণে তাহলে খেয়াল করো নাইট্রোজেন যদি ইলেকট্রন নিয়ে নেয় তাহলে এটা হয়ে যাবে আংশিক নেগেটিভ, আর অক্সিজেনটা হয়ে যাবে আংশিক নেগেটিভ, নাইট্রোজেনটা হয়ে যাবে আংশিক পজিটিভ। ঠিক এই কারণে এই নাইট্রোজেন তখন বেনজিন বলয় থেকে ইলেকট্রনগুলোকে টান দেয়। তো প্রথম ধাপে খুব সিম্পল জিনিস, প্রথম ধাপে যেটা হয় সেটা হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন প্রথম অক্সিজেন নিজের দিকে টেনে নেয়, ফলে এটা হয়ে যায় নেগেটিভ, অক্সিজেন নেগেটিভ হয়ে যায়, নাইট্রোজেন হয়ে যায় পজিটিভ। এই কারণে নাইট্রোজেন বেনজিন বলয় থেকে ইলেকট্রনগুলোকে আবার টান দেয় এদিকে। সো সেকেন্ড ধাপে আমার যেটা হয় সেটা হচ্ছে, আমি যদি একটু বড় করে লিখি তাহলে খেয়াল করো যে এইখানে অক্সিজেন এই দ্বিবন্ধন থেকে ইলেকট্রন যদি টান দেয় তখন আর দ্বিবন্ধন থাকবে না, হয়ে যাবে একক বন্ধন। আর এই যে অক্সিজেন এটা হয়ে যায় নেগেটিভ, সো নেগেটিভ দিলাম, আর এই পাশে আমার যেভাবে ছিল সেভাবেই লিখতেছি। এটা হবে হচ্ছে নাইট্রোজেন, এইখানে হবে এখানে হবে নাইট্রোজেন, আর এই পাশে অক্সিজেন যে ছিল যেভাবে ছিল সেভাবেই। আমি হিবিজিবি লাগবে বলে এই ইলেকট্রনগুলো হচ্ছে আমি আর এখানে লিখতেছি না। একটা জিনিস খেয়াল করো, আচ্ছা আমি সেকেন্ডটাতে লিখে দিচ্ছি। এখানে 2টা ইলেকট্রন ছিল, 2 জোড়া ইলেকট্রন, এই যে ইলেকট্রন ছিল, আর এইখান থেকে শেয়ারকৃত ইলেকট্রন যদি 1 জোড়া ইলেকট্রন যদি নিয়ে নেয় তাহলে এর ইলেকট্রন হয়ে যাবে 6টা। এই পাশে অক্সিজেন যেভাবে ছিল এখানে 6টা ইলেকট্রন ছিল, সো এই 6টা ইলেকট্রনই থাকবে। এবং দেখো যদি এইখান থেকে ইলেকট্রনগুলা এইখানে টান দেয় তাহলে তোমার এই নাইট্রোজেন এবং কার্বনে যে কার্বন আছে এদের মাঝখানে কিন্তু একটা দ্বিবন্ধন তৈরি হবে, আর এইখান থেকে যেহেতু তোমার হচ্ছে ইলেকট্রন চলে আসছে তাহলে এখানে আর দ্বিবন্ধন থাকবে না। এবং একটা জিনিস খেয়াল করো যে এই দুই পাশের এই যে 2 কার্বন আছে এই 2 কার্বন থেকে ইলেকট্রনগুলো কিন্তু এইখানে চলে গেছে, সো আমার এই কর্নারে যে কার্বনটা আছে এই কার্বনটা কিন্তু পজিটিভ হয়ে যাবে, কারণ আমরা জানি ধরো 2টা কার্বন আছে, তো 2টা কার্বনের মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যদি এই কার্বন নিয়ে নেয় এই কার্বন হয়ে যায় নেগেটিভ, এই কার্বন হয়ে যায় পজিটিভ। সো এইখানেও সেম জিনিসটাই হবে যে এইখান থেকে ইলেকট্রন যদি এইখানে চলে আসে তাহলে আমার এই যে এই পাশে যে কার্বনটা ছিল এই কার্বনটা কিন্তু পজিটিভ হয়ে যাবে, বাকি যেভাবে ছিল সেভাবেই থাকবে বাকি ইলেকট্রনগুলো। তাহলে প্রথম ধাপে এই জিনিসটা হলো তাহলে প্রথম ধাপে কি হলো আমি যদি আরেকবার বলি, দেখো নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন প্রথমে অক্সিজেন নিজের দিকে টেনে নেয়, ফলে এটা হয়ে যায় আংশিক নেগেটিভ। এই কারণে অক্সিজেন এইখানে নেগেটিভ হবে, দ্বিবন্ধন থাকবে না, একক বন্ধন হয়ে যাবে। এরপর নাইট্রোজেন যে আছে এই নাইট্রোজেনটা আমার হবে হচ্ছে পজিটিভ, শেয়ারকৃত ইলেকট্রন যদি এখানে অক্সিজেন নিয়ে নেয় তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে, নাইট্রোজেনটা হয়ে যাবে পজিটিভ। অক্সিজেন এই পাশে যা ছিল সেভাবেই থাকবে, এবং বেনজিন বলয় থেকে যদি ইলেকট্রনগুলোকে টান দেয় এখানে তাহলে এই দ্বিবন্ধনটা এখান থেকে চলে যাবে আর এইখানে দ্বিবন্ধনটা চলে আসবে। আর যেহেতু এখান থেকে শেয়ারকৃত ইলেকট্রন এখানে চলে আসছে তাই পাশের যে কার্বনটা আছে এই কার্বনটা পজিটিভ হবে। এরপরে যে জিনিসটা মনে রাখবা এরপরের স্টেপে যে এখানে তোমরা যে জিনিসটা মনে রাখবা সেটা হচ্ছে
যে পাশেরটা পাশে, এই কথাটা মনে রাখবা। পাশেরটা পাশে, এই কথাটা মনে রাখবা। পাশেরটা পাশে এই কথাটা যদি মনে রাখো, তাহলে তোমাদের এই মেটা নির্দেশকের স্ট্রাকচারটা বুঝতে সুবিধা হবে। সো এই পাশের যে ইলেকট্রনগুলো ছিল, এই পাশের ইলেকট্রনগুলো এরপরে এই পাশে চলে আসবে। সো এখানে খেয়াল করো যে এখানে যেটা হয়, এই পাশের ইলেকট্রনগুলো এই পাশে চলে আসে। আমরা যদি অর্থপ্যারা নির্দেশকের দেখে আসি একটু, যে অর্থপ্যারা নির্দেশকে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে, দেখো এখানে আমরা মনে রাখছিলাম পাশেরটা কোনায়, কোনারটা পাশে। যেমন খেয়াল করো, এই যে পাশের থেকে কোনায় আসছিল, এরপর আবার এই কোনা থেকে হচ্ছে পাশে আসছিল। মেটা নির্দেশকের ক্ষেত্রে মনে রাখবা ইলেকট্রনগুলো হচ্ছে পাশেরটা পাশে যাবে। অর্থাৎ এই যে আমার পাশে যে ইলেকট্রন আছে, অর্থাৎ দুইটার মাঝখানে যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো এর পাশে যাবে। সো এখানে খেয়াল করো কি হবে থার্ড স্টেপে। সো খেয়াল করো যে আমার উপরে কোনো চেঞ্জ হয় নাই, সো উপরে যেভাবে ছিল সেভাবেই থাকবে। আমি এই ইলেকট্রনগুলো লিখতেছি না, এই ইলেকট্রনগুলো লিখতেছি না বোঝার সুবিধার্থে, হেভি যেন না হয়। এখানে দ্বিবন্ধন ছিল, দ্বিবন্ধন আছে। তো এই পাশের ইলেকট্রনগুলো যদি এই পাশে চলে আসে, তাহলে দ্বিবন্ধনটা তৈরি হবে এইখানে। আর এই দুই কার্বনের মাঝখান থেকে ইলেকট্রনগুলো যদি এখানে চলে আসে, তাহলে আমার এই পাশের যে কার্বনটা আছে, এই কার্বনটা কিন্তু পজিটিভ হয়ে যাবে। কারণ ইলেকট্রন চলে গেলে সেইখানে কার্বন হয়, কার্বন হয়ে যাবে পজিটিভ। বাকি যে যা ছিল তাই থাকবে। এরপরে স্টেপটা খেয়াল করো, সেম আগের কথা, পাশেরটা পাশে। তোমার এই যে পাশের ইলেকট্রনগুলো ছিল দ্বিবন্ধন, এই দ্বিবন্ধনের এই ইলেকট্রনগুলো তোমার হচ্ছে এই পাশে আসবে। সো খেয়াল করো এখানে যে জিনিসটা হবে, উপরে আমার যা ছিল তাই থাকবে। সো খেয়াল করো এখানে পাশেরটা যদি আমার পাশে চলে আসে, পাশেরটা যদি পাশে চলে আসে, তার মানে দ্বিবন্ধনটা চলে আসবে এইখানে। আর এইখান থেকে যদি ইলেকট্রনগুলো এখানে চলে আসে, তাহলে আমার এই কর্নারে যে কার্বনটা আছে, এই কার্বনটা কিন্তু তোমার হয়ে যাবে হচ্ছে পজিটিভ। তো এটা হচ্ছে তোমার 4 নাম্বার স্টেপ। এবার খেয়াল করো যে 5 নাম্বার যে স্টেপটা আছে, এই 5 নাম্বার স্টেপে কি হবে। এরপরে আমার এই যে দ্বিবন্ধনটা আছে, এই দ্বিবন্ধনটা পাশে থেকে এই পাশে আসবে। এবং আমি যদি হচ্ছে এখন ইলেকট্রনগুলো একটু দিই, এখানে 6টা ইলেকট্রন ছিল, এখানেও 6টা ইলেকট্রন ছিল। এটা নাইট্রোজেন পজিটিভ ছিল। সো এইখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে, ফার্স্ট স্টেপটা যদি খেয়াল করো, যে এই দ্বিবন্ধন থেকে ইলেকট্রনগুলো অক্সিজেন নিয়ে নিয়েছিল, ফলে অক্সিজেনটা হয়ে গেছিল নেগেটিভ, নাইট্রোজেনটা হয়ে গেছিল পজিটিভ। এই 4 নম্বর স্টেপে এই অক্সিজেন তোমার এই পাশের যে অক্সিজেনটা ছিল, এই অক্সিজেন তখন হচ্ছে আবার এই নাইট্রোজেনকে ইলেকট্রনগুলো দিবে। অক্সিজেন এবং নাইট্রোজেনের মাঝখানে অক্সিজেনগুলো এই ইলেকট্রনগুলো এখানে দিবে। কারণ এইখানে নাইট্রোজেনের মধ্যে যে দ্বিবন্ধনটা ছিল নাইট্রোজেন কার্বনের মধ্যে, এই দ্বিবন্ধনটা এইখানে চলে আসে, তখন অক্সিজেনের ইলেকট্রনগুলো আবার হচ্ছে এই নাইট্রোজেনের মধ্যে দেয়। ফলে এখানে যেটা তৈরি হয় সেটা হচ্ছে, ফলে এখানে যে জিনিসটা হয় খেয়াল করো, যে এই অক্সিজেনগুলো যদি হচ্ছে ইলেকট্রন এখানে দিয়ে দেয়, তাহলে এই নাইট্রোজেন ইলেকট্রন পাওয়ার পরে সেটা কিন্তু আর পজিটিভ থাকবে না, নিউট্রাল হয়ে যাবে। এখানে দ্বিবন্ধন তৈরি হবে। এই অক্সিজেন ইলেকট্রন দিয়ে দেওয়ায় তোমার এইখানে হচ্ছে 4টে ইলেকট্রন হবে। আর এই পাশে আমার অক্সিজেন যেভাবে ছিল সেভাবেই থাকবে। এবার খেয়াল করো যে এইখান থেকে দ্বিবন্ধনী ইলেকট্রনগুলো যদি এখানে চলে আসে, তাহলে দ্বিবন্ধনটা তৈরি হবে এইখানে, বাকি যা ছিল তাই থাকবে, সেভাবেই থাকবে। সো আমি যদি প্রথম 1 নাম্বার এটা দেই, এটা যদি 2 দেই, এটা যদি 3 দেই, এটা যদি 4 দেই, এবং এটা যদি 5 দেই, 1 এবং 5 যদি খেয়াল করি, তাহলে দেখতে পাবো
যে দ্বিবন্ধনের অবস্থানগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখো দ্বিবন্ধন ছিল এইখানে, দ্বিবন্ধন চলে আসছে এইখানে, দ্বিবন্ধন ছিল এইখানে, দ্বিবন্ধন চলে আসছে এইখানে, দ্বিবন্ধন ছিল এইখানে, দ্বিবন্ধন চলে আসছে এইখানে। সো একসাথে এই দুইটাকে যদি আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি, সো এটাকে হচ্ছে তুমি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারো। এই যে আমার নাইট্রোমূলকটা ছিল, এই নাইট্রোমূলকটা এই যে কাঠামোগুলো আমরা দেখলাম, এই কাঠামোটাকে বলা হয় রেজোনেন্স কাঠামো। এই কাঠামোটাকে বলা হয় রেজোনেন্স কাঠামো। এই কাঠামোটাকে বলা হয় রেজোনেন্স কাঠামো বলা হয়। এখন খেয়াল করো, আমরা হচ্ছে যদি আরেকবার দেখি এখানে আসলে যে বিষয়টা হয়, তো মেটা নির্দেশক হচ্ছে তোমার বলয় নিষ্ক্রিয় করে। এখন খেয়াল করে দেখো এটা আসলে কিভাবে নিষ্ক্রিয় করলো। খেয়াল করো, যদি আমি হচ্ছে এইগুলোকে নাম্বারিং করতাম, এটাকে যদি আমি 1 বলতাম 1, এটাকে যদি 2 বলতাম, এটাকে যদি 3 বলতাম, এটাকে যদি 4 বলতাম, এটাকে যদি 5 বলতাম, এটাকে যদি 6 বলতাম, তাহলে খেয়াল করে দেখো যে এই যে কর্নারটা, এই কর্নারটা হচ্ছে কিন্তু 6 নাম্বার, এটা হচ্ছে 6 নাম্বার। খেয়াল করো এই যে নাম্বারটা আছে এইখানে প্লাস যে আছে, এটা হচ্ছে 4 নাম্বার, এবং এটা হচ্ছে 2 নাম্বার। সো আমরা খেয়াল করলে দেখতে পারতেছি যে 2, 4, 6 এই অবস্থানগুলোতে ইলেকট্রন ঘাটতি তৈরি হয়েছে। ইলেকট্রন ঘাটতি তৈরি হয়েছে। এইখানে যদি খেয়াল করো তাহলে দেখতে পাবা যে 1, 2, 4, 6 এই পজিশনগুলোতে ইলেকট্রন ঘাটতি তৈরি হয়েছে। সো ইলেকট্রনের প্রাচুর্যতা আছে কোথায়? 1 এবং 1, 1 যদি হচ্ছে, একে তো হচ্ছে আমার মূলকই আছে, সো 1 হবে না, আমার হবে হচ্ছে 3 এবং 5। এই 3 এবং 5 নাম্বার হচ্ছে তোমার ইলেকট্রনের প্রাচুর্যতা তৈরি হবে। 3 এবং 5 নম্বরে ইলেকট্রন প্রাচুর্য থাকবে, বা হচ্ছে ইলেকট্রন থাকবে। এক কথায় যদি বলি তাহলে তোমার ম্যাট অবস্থানে আসলে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকবে। ইলেকট্রন ঘাটতি, ইলেকট্রন এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকবে, এইভাবে বলতে পারো, প্রাচুর্য বেশি আছে বা ঘনত্ব বেশি। সো খেয়াল করো যে এই যে আমার 2, 4, 6 নাম্বার পজিশন ইলেকট্রন ঘাটতি তৈরি হলো, ঠিক এই কারণে বলা হয় যে তোমার হচ্ছে ম্যাটা নির্দেশকগুলা বেনজিন বলে ইলেকট্রন ঘাটতি তৈরি করে বা হচ্ছে ইলেকট্রন বলয়কে নিষ্ক্রিয় করে দেয়। আমরা এটা জানি যে কোনো যৌগে যদি ম্যাটা নির্দেশক থাকে, অর্থাৎ ধরো NO2 আছে, সো এইখান থেকে ধরো একটা ক্লোরিন যুক্ত হবে এই যৌগে, ধরো এই পাশে একটা ক্লোরিন যুক্ত হবে, Cl+, Cl-, সো Cl+টা ধরো এই বেনজিন বলে যুক্ত হবে। আমরা এটা জানি যে ক্লোরিনটা কোথায় কোথায় যুক্ত হবে। ক্লোরিনটা যুক্ত হবে হচ্ছে এই 3 নাম্বারে এবং 5 নাম্বারে। কারণ আমরা জানি যে ম্যাটা নির্দেশকগুলো যদি হচ্ছে তোমার বেনজিন বলয়ে থাকে, তাহলে আগত পরমাণু বা গ্রুপ সেটা তোমার মেটা অবস্থানে যুক্ত হবে। মেটা অবস্থান মানে হচ্ছে 3 এবং 5 নাম্বারের অবস্থান। সো 3 এবং 5 নাম্বার অবস্থানে যুক্ত হবে। কেন যুক্ত হচ্ছে? কারণ আমরা যে এই যে 1, 2, 3, 4, 5 এই যে রেজোনেন্স কাঠামোগুলো দেখলাম, এই রেজোনেন্স কাঠামো থেকে এটা বুঝতে পারলাম যে 3 এবং 5 নাম্বারে কিন্তু তোমার হচ্ছে ইলেকট্রনের ঘনত্ব বেশি। তাই এইখানে আমার যে হচ্ছে এই যে ক্লোরিন প্লাস আছে পজিটিভ, সেই পজিটিভটা তোমার 3 এবং 5 নাম্বারে, যেহেতু ইলেকট্রন ঘনত্ব বেশি তাই 3 এবং 5 নাম্বারে যুক্ত হয়। তোমরা মনে রাখবে এই ক্লোরিন প্লাসটা হচ্ছে একটা ইলেকট্রন আকর্ষী বিকারক। ইলেকট্রন আকর্ষী বিকারক, যারা ইলেকট্রনের প্রতি আকর্ষণ ভোগ করে তাদেরকে ইলেকট্রন আকর্ষী বিকারক বলে। যেহেতু ইলেকট্রন নেগেটিভ তাই যত পজিটিভ আয়ন আছে তারা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক। সো ম্যাটা নির্দেশক যদি হচ্ছে কখনো বেনজিন বলয়ে থাকে, তখন ইলেকট্রন আকর্ষী বিকারক যারা আছে তারা আসলে 3 এবং 5 অর্থাৎ ম্যাটা অবস্থানে যুক্ত হয়। তো যদি পরীক্ষায় আসে কখনো যে ম্যাটা নির্দেশক কোনো বেনজিন বলয়ে থাকলে কেন
আগত পরমাণু বা গ্রুপগুলা 3 এবং 5 অর্থাৎ মেটা অবস্থানে যুক্ত হয়, সেটার ব্যাখ্যা যদি আসে তাহলে হচ্ছে তোমাদের এই রেজোনেন্স কাঠামোটা দিতে হবে, দিয়ে ব্যাখ্যা করতে হবে। অথবা যদি প্রশ্ন আসে যে মেটা নির্দেশক কীভাবে বলয় নিষ্ক্রিয় করে, তো তাহলেও এই রেজোনেন্স কাঠামোটা দিয়ে ব্যাখ্যা করতে হবে। এখন আমি যদি হচ্ছে আরেকবার দেখাই দেই যে মেটা নির্দেশক থাকলে কিভাবে আসলে রেজোনেন্স কাঠামোটা হয়, খেয়াল করো। যে NO2 যদি হচ্ছে তোমার কোনো বেনজিন বলয়ে থাকে, তাহলে NO2-কে ভেঙে লিখতে পারি আমরা এইভাবে। অক্সিজেন 2 জোড়া মুক্ত ইলেকট্রন থাকে, দ্বিবন্ধন থাকে যে অক্সিজেনের সাথে, সেই অক্সিজেনের 2 জোড়া মুক্ত ইলেকট্রন থাকে, আর নাইট্রোজেন অক্সিজেনের সাথে যে অক্সিজেনটা যুক্ত থাকে একক বন্ধন দিয়ে, সেখানে অক্সিজেনে 6টা ইলেকট্রন থাকে এবং অক্সিজেনটা থাকে হচ্ছে নেগেটিভ হিসেবে। সো এখানে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকত বেশি হয়, শেয়ারকৃত ইলেকট্রন নাইট্রোজেনের মধ্য থেকে অক্সিজেনে চলে যায়, ফলে অক্সিজেনটা হয়ে যায় আংশিক নেগেটিভ, নাইট্রোজেনটা হয়ে যায় আংশিক পজিটিভ। এবং বেনজিন বলয় থেকে নাইট্রোজেনটা হচ্ছে তোমার ইলেকট্রনগুলোকে টান দেয়। আমরা জানি NO2টা হচ্ছে ইলেকট্রন গ্রহীতা গ্রুপ, সো এইখান থেকে পাশের ইলেকট্রনগুলো পাশে চলে আসে। সো প্রথম ধাপে এটা হয়। তো প্রথম ধাপে এটা হওয়ার পর আমরা কি লিখব, খেয়াল করো। এইখান থেকে যদি ইলেকট্রনগুলো এখানে চলে যায় তাহলে এখানে দ্বিবন্ধন থাকবে না, তাহলে দ্বিবন্ধনটা চলে আসবে এইখানে। সো এইখানে দ্বিবন্ধনটা চলে আসে, এই পাশে আমার কোনো কিছু হয় নাই, সো এই পাশে দ্বিবন্ধনগুলো এইভাবেই থাকবে। এরপর হচ্ছে নাইট্রোজেন, যেহেতু আমার এইখান থেকে ইলেকট্রন চলে যায়, সো নাইট্রোজেনটা হয় যে পজিটিভ, এই পাশে আমার কোনো চেঞ্জ নাই, তাই অক্সিজেন এই পাশে কোনো চেঞ্জ থাকবে না, এখানে 6টা ইলেকট্রন আছে। আর এইখান থেকে যদি ইলেকট্রনগুলো এখানে চলে যায় তাহলে আমার এখানে অক্সিজেন, এখানে একক বন্ধন তৈরি হয়ে যাবে। এই অক্সিজেন যেহেতু ইলেকট্রন নিয়ে নিয়েছে, তার এর ইলেকট্রন হবে 6টা ইলেকট্রন, এটা হবে নেগেটিভ। সো প্রথম ধাপে কিন্তু বেসিক্যালি এইটুকু কাজ। এবং আরেকটা কাজ হচ্ছে যে এই যে 2টা কার্বন, এই 2টা কার্বনের মাঝখান থেকে যদি ইলেকট্রন চলে যায় তাহলে এই যে কার্বনটা ছিল, এই কার্বনটা কিন্তু তোমার হয়ে যাবে হচ্ছে পজিটিভ হয়ে যাবে। তো প্রথম ধাপে NO2 মূলক যদি থাকে বা হচ্ছে আমার মেটা নির্দেশক থাকে, তাহলে প্রথম ধাপে এটা হবে। এরপরেরটা জাস্ট আমরা মনে রাখবো পাশেরটা পাশে। সো তোমার এই পাশে থেকে ইলেকট্রনগুলো এই পাশে চলে আসবে, তাহলে আমার কি তৈরি হবে, তাহলে আমার তৈরি হবে হচ্ছে আমার উপরে যা ছিল তাই থাকবে, যেভাবে ছিল সেভাবেই থাকবে, উপরে আমার যেভাবে ছিল সেভাবে থাকবে। তাহলে এইখান থেকে যদি ইলেকট্রনগুলো এখানে চলে আসে তাহলে আমার দ্বিবন্ধনটা চলে আসবে এইখানে, আর এইখান থেকে যেহেতু এইখানে চলে আসছে তাহলে আমার এই কার্বনটা হয়ে যাবে পজিটিভ, যা ছিল তাই। এরপরেরটা কি, এরপরেরটা হচ্ছে পাশেরটা পাশে চলে আসবে, এই পাশের ইলেকট্রনগুলো এই পাশে চলে আসবে। সো এরপরের স্টেপে আমাদের কি তৈরি হবে, সো এরপরের স্টেপে আমাদের তৈরি হবে হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, অক্সিজেন। খেয়াল করো যে এইখানে যদি চলে আসে তাহলে দ্বিবন্ধনটা তৈরি হয়ে যাবে এইখানে, আর এইখানে তো আমার দ্বিবন্ধন ছিল আগে থেকে। আর এখান থেকে যদি ইলেকট্রনগুলো এখানে চলে আসে তাহলে এই কর্নার কার্বন এটা পজিটিভ হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। সো এরপরের স্টেপটা কি, এরপরের স্টেপ হচ্ছে খেয়াল করো অক্সিজেনগুলোকে যদি আমরা হচ্ছে ইলেকট্রন দিয়ে দিই, প্রত্যেকে অক্সিজেনের 6টা করে ইলেকট্রন আছে। এবার খেয়াল করো যে এখানে যেটা হবে, এই যে পাশের ইলেকট্রনগুলো এই পাশে চলে আসবে। তখন এই নাইট্রোজেন আবার কি করবে, নাইট্রোজেনকে অক্সিজেন ইলেকট্রন দিয়ে দিবে। কোনটা দিবে খেয়াল করো, এই পাশের অক্সিজেন ইলেকট্রন নিয়ে নিয়েছিল, এবার দিবে হচ্ছে এই পাশের অক্সিজেন ইলেকট্রনগুলোকে এখানে দিয়ে দিবে। সো এইখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ফাইনালি তৈরি হবে হচ্ছে এখানে দ্বিবন্ধন ছিল, এখানে দ্বিবন্ধন ছিল, এইখান থেকে এখানে যদি ইলেকট্রন দিয়ে দেয় তাহলে দ্বিবন্ধন তৈরি হবে এইখানে। এবার খেয়াল করো নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে, যদি ইলেকট্রনগুলোকে এখানে দিয়ে দেয় তাহলে নাইট্রোজেনটা কিন্তু আমার আবার নিউট্রাল হয়ে যাবে, কারণ আমরা এখানে দেখছিলাম যে এখান থেকে ইলেকট্রন যখন চলে যায় তখন নাইট্রোজেনটা হয়ে যায় পজিটিভ। সো ইলেকট্রন যদি দিয়ে দেয় অক্সিজেন তাহলে এটা হয়ে যাবে নিউট্রাল। আর এই অক্সিজেনের ইলেকট্রন থাকবে 4টা, এখানে যদি ইলেকট্রন দেয় তাহলে এখানে দ্বিবন্ধন তৈরি হবে, আর এই পাশে যা ছিল তাই থাকবে, অক্সিজেন 6টা ইলেকট্রন যেভাবে ছিল সেভাবে থাকবে।
এখান থেকে যদি দ্বিবন্ধন এখানে চলে আসে তাহলে এখানে আর দ্বিবন্ধন থাকবে না। সো এই ছিল এই 5টা স্ট্রাকচার, মনে রাখবা। এই 5টা স্ট্রাকচারগুলো মিলে হচ্ছে আমরা গোল করে লিখতে পারি NO2 নাইট্রোমূলক। এবং এইখান থেকে যদি খেয়াল করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে আমার 2 নম্বর পজিশন, 4 নম্বর পজিশন এবং 6 নম্বর পজিশন ইলেকট্রন ঘনত্ব কমে গেছে। তার মানে 3 এবং 5 এ আমার ইলেকট্রন ঘনত্ব আমার বেড়ে গেছে। সো 3 এবং 5 এ যদি ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায় তাই আগত পরমাণুগুলো 3 এবং 5 এ যুক্ত হয়। আর যেহেতু 2, 4, 6 নম্বর পজিশনে ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে, তার মানে 2, 4, 6 পজিশনে ইলেকট্রন ঘনত্ব কমে যায়, বেনজিন বলয়ে সক্রিয়তাও কমে যাচ্ছে। সো আশা করি মেটা নির্দেশক পারা যাবে। মেটা নির্দেশক কেন বলে নিষ্ক্রিয় করে বা কিভাবে বলে নিষ্ক্রিয় করে সেটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। যারা লাইভ ভিডিও দেখতেছো তারা আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা যে মেটা নির্দেশক বলে নিষ্ক্রিয় করে। যারা রেকর্ডেড ভিডিও দেখবে তারা ভিডিও নিচে কমেন্ট করে জানাবা যে তোমরা বুঝতে পেরেছো কিনা। পূজা আমাকে সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম পূজা। ওকে, আশা করি যে মেটা নির্দেশক মোটামুটি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিক্রিয়া দেখব। সেটা হচ্ছে এলডিহাইড এবং কিটোনের বিক্রিয়া। তো দেখো যে প্রথমে আমাদের চিন্তা হবে এলডিহাইড কোনগুলা। আমরা জানি এলডিহাইড হচ্ছে তারা যাদের ক্ষেত্রে এই সিএইচও মূলক বা এলডিহাইড মূলকটা থাকে, আর কিটোন হচ্ছে তারা যাদের ক্ষেত্রে হচ্ছে এই সিও মূলকটা থাকে, তারা হচ্ছে কিটোন। আর সিএইচও মূলক যাদের থাকে তারা হচ্ছে এলডিহাইড। তো খেয়াল করো যে এই এলডিহাইড কিটোনগুলা তোমার হচ্ছে বিভিন্ন ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারে। তো আমরা আজকে যে বিক্রিয়াটা দেখব সেটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। আমরা দেখব হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। তো খেয়াল করো যে ক্যানিজারো বিক্রিয়া কি। ক্যানিজারো বিক্রিয়া হচ্ছে তোমার এলডিহাইড বা কিটোন এর মধ্যে যাদের আলফা কার্বনে হাইড্রোজেন থাকে না, এই সকল এলডিহাইড বা কিটোনগুলো ক্যানিজারো বিক্রিয়া দেয়। আলফা কার্বনে হাইড্রোজেন না থাকলে, আলফা কার্বনে হাইড্রোজেন না থাকলে তারা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া দিবে। ক্যানিজারো বিক্রিয়া কি আসতেছি আমি পরে বলবো। প্রথমে আসি যে ক্যানিজারো বিক্রিয়া কারা দেয়। তো এলডিহাইড এবং কিটোনের মাঝখানে
যে সকল এলডিহাইড এবং কিটোনে আলফা কার্বন হাইড্রোজেন থাকবে না সেই সকল এলডিহাইড বা কিটোন ক্যানিজারো বিক্রিয়া দিবে। এখন আমার প্রথমেই চিনতে হবে আলফা কার্বনটা কোনটা। খেয়াল করো, আমি হচ্ছে এইখানে যদি দুইটা প্রোডাক্ট লিখি, CH3CHO, HCHO, এরপর হচ্ছে ধরো আমি লিখলাম CH3CO, CH3, বা হচ্ছে আমি লিখলাম CHO, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। খেয়াল করো যে আলফা কার্বন কোনগুলো সেগুলো আমরা চিনি। এই যে কার্যকারীমূলক যে কার্বন যুক্ত থাকে এই কার্বনটাকে বলে আলফা কার্বন। কার্যকরী মূলক যে কার্বনে যুক্ত থাকে সেই কার্বনটাকে তোমার বলা হয় আলফা কার্বন। অর্থাৎ CHO বা CO এই মূলকটা যে কার্বনে যুক্ত থাকবে সেটাই হচ্ছে আলফা কার্বন। তাহলে খেয়াল করো, আমি যদি 1 নম্বরের ক্ষেত্রে খেয়াল করি, CHO আমার এই যে এই কার্বনে যুক্ত আছে, তাহলে এইখানে আমার যে কার্বনটা আছে এই কার্বনটাকে বলা হবে আলফা কার্বন, এবং এই আলফা কার্বন কিন্তু কোনো হাইড্রোজেন নাই, এখানে হাইড্রোজেন নেই, আলফা কার্বন হাইড্রোজেন নেই। এবার খেয়াল করো, আমি যদি হচ্ছে এটা দেখি, এই CHOটা হচ্ছে তোমার এইখানে কার্যকারীমূলক যুক্ত আছে এই কার্বনে, তো এই কার্বনে কিন্তু এই যে হাইড্রোজেন আছে, সো এইখানে কিন্তু হাইড্রোজেন আছে, আলফা কার্বন হাইড্রোজেন আছে। এবার খেয়াল করো, এই CHO মূলকটা যুক্ত আছে একটা হাইড্রোজেনের সাথে, সো এখানে কিন্তু কার্বন নাই, তার মানে এখানে আলফা কার্বনই নাই, আলফা কার্বন নেই। সো আলফা কার্বন নাই যার, তো আলফা কার্বন হাইড্রোজেন থাকার প্রশ্নই আসে না। সো সিও মূলকটা যুক্ত আছে এই কার্বনে, এই কার্বনটাকে আলফা কার্বন বলা হবে, এই কার্বনটাকে আলফা কার্বন বলা হবে, এই কার্বনটাকে আলফা কার্বন বলা হবে, এই কার্বনটাকে আলফা কার্বন বলা হবে। তার মানে ক্যানিজারো বিক্রিয়া তারা দিবে যাদের আলফা কার্বন হাইড্রোজেন থাকবে না। সো আমি যদি 1, 2, 3, 4 এই 4টার মধ্যে বলি যে কোনটি ক্যানিজারো বিক্রিয়া দিবে না, সেটা হচ্ছে এই 2 নাম্বারটা তোমার হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া দিবে না, এই 4 নাম্বারটা ক্যানিজারো বিক্রিয়া দিবে না। 2 এবং 4 ক্যানিজারো বিক্রিয়া দিবে না। কারণ কি? কারণ হচ্ছে এদের আলফা কার্বনে তোমার হাইড্রোজেন আছে। বাট যদি খেয়াল করি 1 নাম্বার যে কার্বনটা 1 নাম্বার যে আছে, 1 নাম্বারে এইখানে আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই, সো এটা ক্যানিজারো বিক্রিয়া দিবে। এই যে 3 নাম্বারটা আছে, এই 3 নাম্বারে আলফা কার্বনই নাই, সো আলফা কার্বনে হাইড্রোজেন থাকার প্রশ্ন আসে না, সো এটাও দিবে। অর্থাৎ আমাদের ক্যানিজারো বিক্রিয়ার শর্তটা হবে আলফা কার্বন হাইড্রোজেন না থাকলে অথবা আলফা কার্বন না থাকলে। তাহলে ক্যানিজারো বিক্রিয়া কারা দিবে? ক্যানিজারো বিক্রিয়া দিবে হচ্ছে যে সকল অ্যালডিহাইড বা কিটোনের মাঝে আলফা কার্বন হাইড্রোজেন থাকবে না বা আলফা কার্বনই থাকবে না, তারা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া দিবে। সো খেয়াল করো, আমি যদি হচ্ছে এখানে একটা প্রোডাক্ট লিখি, এখানে যদি একটা যৌগ লিখি CHO, এই যৌগটার নাম হচ্ছে বেনজালডিহাইড, এই CHO এটার জন্য এলডিহাইড আর বেনজিন, সো আলটিমেটলি এটার নাম হচ্ছে বেনজালডিহাইড। সো এই বেনজালডিহাইডটা তোমার হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া দেয়। তো এখন ক্যানিজারো বিক্রিয়া যারা দিবে, ক্যানিজারো বিক্রিয়াটাকে এখন বলি। ক্যানিজারো বিক্রিয়া যারা দেয় তাদের হচ্ছে আসলে ক্ষারের সাথে বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়াটা হচ্ছে আলফা কার্বন পরমাণুতে হাইড্রোজেন যদি না থাকে, এরকম এলডিহাইড তারা হচ্ছে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড সাথে বিক্রিয়া যদি করে, এই বিক্রিয়াটাকে ক্যানিজারো বিক্রিয়া বলা হয়। গাঢ় ক্ষারের সাথে বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়াটা মনে রাখবা, গাঢ় ক্ষারের সাথে বিক্রিয়া। এখন এই যে আমার এলডিহাইডটা আছে, এই এলডিহাইডটার ক্যানিজারো বিক্রিয়া একই সাথে, যে ক্যানিজারো বিক্রিয়া দিবে তার একই সাথে জারণ হবে এবং বিজারণ হবে, জারণও হবে বিজারণও হবে। তার মানে বেনজালডিহাইড তোমার হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া দেয়, কারণ বেনজালডিহাইডের সাথে ক্ষারের বিক্রিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া।
সো বেনজালডিহাইডের সাথে ক্ষারের বিক্রিয়া অর্থাৎ ক্যানিজারো বিক্রিয়া যদি দেয় তাহলে বেনজালডিহাইডের একসাথে জারণ হবে, আবার একই সাথে বিজারণ হবে, জারণ বিজারণ উভয়ই হবে। আমরা একটা রোড ম্যাপ শিখে আসব। এই রোড ম্যাপটা যদি আমরা মনে রাখি তাহলে জৈব যৌগের আমরা অনেক বিক্রিয়ায় খুব ইজিলি লিখতে পারবো। মনে রাখবা, অ্যালকোহলকে যদি তুমি জারণ করো তাহলে তৈরি হবে এলডিহাইড বা হচ্ছে তোমার তৈরি হবে কিটোন। আর এলডিহাইড বা কিটোনকে যদি তুমি জারণ করো তাহলে তৈরি হবে কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক একইভাবে যদি তুমি কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করো তাহলে তোমার তৈরি হবে হচ্ছে এলডিহাইড বা কিটোন। আর এলডিহাইড বা কিটোনকে যদি তুমি বিজারণ করো তাহলে তৈরি হবে অ্যালকোহল। সো অ্যালকোহল তৈরি হবে কখন? যখন এলডিহাইড বা কিটোনকে তুমি বিজারণ করবা। তাহলে এই রোড ম্যাপটা মনে রাখবা, আমরা মনে রাখবো। তাহলে অ্যালকোহলকে জারণ করা হলে এলডিহাইড বা কিটোন তৈরি হবে, কিটোনকে জারণ করা হলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। আর কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করলে এলডিহাইড বা কিটোন তৈরি হবে, এলডিহাইড বা কিটোনকে বিজারণ করলে অ্যালকোহল তৈরি হবে। সো খেয়াল করো, এইখানে আমার আছে হচ্ছে বেনজালডিহাইড, সো খেয়াল করো যে এখানে বেনজালডিহাইড একই সাথে জারণও হবে, বিজারণও হবে। সো এটা যেহেতু একটা এলডিহাইড, সো এলডিহাইডকে জারণ করলে তৈরি হবে কার্বক্সিলিক অ্যাসিড। সো বেনজালডিহাইডকে যদি জারণ করো তাহলে এই বেনজালডিহাইড থেকে তৈরি হবে একটা কার্বক্সিলিক অ্যাসিড যার নাম হচ্ছে বেনজোয়িক অ্যাসিড, অর্থাৎ এই CH মূলকটা COOH দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। এখন খেয়াল করো, এখানে COOH তৈরি হলো, প্লাস এটা আমার জারণ হলো। এখন যদি বিজারণ হয় তাহলে এলডিহাইডকে বিজারণ করলে কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে। সো খেয়াল করো, এইখানে আমার যে বেনজালডিহাইডটা ছিল, এই বেনজালডিহাইডকে বিজারণ করলে আমার যে অ্যালকোহলটা তৈরি হবে সেটা হচ্ছে বেনজাইল অ্যালকোহল। সো খেয়াল করো কি হবে, এখানে CH মূলকটা জাস্ট আমার হচ্ছে OH মূলক দ্বারা কনভার্ট হয়ে যাবে। তার মানে এখানে আমার কার্বন ছিল 1, তাহলে এইখানে একটা কার্বন আসবে CH2 আর OH। খেয়াল করো, বেনজালডিহাইডে আমার এই যে বেনজিন বলয় আছে, সো বেনজিন বলয়, এখানে আমার কার্বন আছে একটা, এই যে এক কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল তৈরি হলো। সো বেনজালডিহাইডকে জারণ করলে আমার তৈরি হচ্ছে বেনজোয়িক অ্যাসিড, আর বিজারণ করলে তৈরি হচ্ছে বেনজাইল অ্যালকোহল। এটার নাম হচ্ছে বেনজাইল অ্যালকোহল। আর আমার এইখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমার যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়েছে, সো এই কার্বক্সিলিক অ্যাসিডটা এই যেখানে ক্ষার আছে এই ক্ষারের সাথে বিক্রিয়া করবে। সো ক্ষারের সাথে বিক্রিয়া করে আমার এইখানে আলটিমেটলি তৈরি করা হচ্ছে সোডিয়াম বেনজোয়েট, একটা লবণ, আর হচ্ছে পাশাপাশি এখানে পানি তৈরি করে। সো এখানে আলটিমেটলি আমাদের তৈরি হচ্ছে সোডিয়াম বেনজোয়েট এবং বেনজাইল অ্যালকোহল। সো মনে রাখবা যে ক্যানিজারো বিক্রিয়াটা হচ্ছে যে সকল এলডিহাইডে তোমার আলফা কার্বন হাইড্রোজেন থাকবে না, অথবা যে সকল এলডিহাইডে তোমার আলফা কার্বনই থাকবে না, এই সকল এলডিহাইড ক্যানিজারো বিক্রিয়া দিবে। ক্যানিজারো বিক্রিয়াটা কি? ক্যানিজারো বিক্রিয়াটা হচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া, অর্থাৎ অ্যালকোহল যখন গাঢ় ক্ষারের সাথে বিক্রিয়া করে তখন ক্যানিজারো বিক্রিয়াটা দিতে পারে। ক্যানিজারো বিক্রিয়ায় কি হয়? যারা ক্যানিজারো বিক্রিয়াটা দিবে তারা একই সাথে তাদের জারণও হবে, আবার বিজারণও হবে। সো এখানে আমাদের যে বেনজালডিহাইডটা ছিল, এই বেনজালডিহাইডে যেহেতু এদের আলফা কার্বন হাইড্রোজেন নাই, তাহলে এরা হচ্ছে তোমার ক্যানিজারো বিক্রিয়া দিবে, এবং ক্যানিজারো বিক্রিয়ায় একই সাথে বেনজালডিহাইডের জারণ এবং বিজারণ উভয়ই হবে। সো বেনজালডিহাইড এটার জারণ যদি হয় তাহলে বেনজোয়িক অ্যাসিড তৈরি হয়, যেহেতু ক্ষার আছে, সো সোডিয়াম বেনজোয়েট এবং পানি তৈরি হয়। আর বেনজালডিহাইড তোমার হচ্ছে বিজারণ হয়ে অ্যালকোহল তৈরি করে, সো এখানে বেনজাইল অ্যালকোহল তৈরি হয়। তো সিমিলার যদি আমরা বিক্রিয়া আর একটা দেখি, সেটা হচ্ছে HCHO, এটার নাম হচ্ছে মিথানেল বা মিথানেলডিহাইড বলা হয়। সো মিথানেল এটাও হচ্ছে আমার ক্যানিজারো বিক্রিয়া দিবে,
কেন? কারণ হচ্ছে এখানে কোনো আলফা কার্বনই নাই। সো আমরা জানি যে আলফা কার্বন যদি না থাকে তাহলে তারা ক্যানিজারো বিক্রিয়া দেয়, আর ক্যানিজারো বিক্রিয়া দিলে এই মিথানেলে একই সাথে জারণ হবে, বিজারণ হবে। সো প্রোডাক্ট যে দুইটা তৈরি হবে সেটা হচ্ছে HCOOH, আর এখানে যেহেতু ক্ষার আছে সো লবণ তৈরি হবে প্লাস পানি তৈরি হবে। আর এর যদি হচ্ছে তোমার বিজারণ হয় তাহলে অ্যালকোহল তৈরি হবে। এখানে কার্বন হচ্ছে একটা, সো এক কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল তৈরি হবে, সো CH3OH। সো এখানে তৈরি হবে সোডিয়াম মিথানয়েট, এটার নাম হচ্ছে সোডিয়াম মিথানয়েট, আর এটার নাম হচ্ছে মিথানল। এটা হচ্ছে মিথানল আর এটা হচ্ছে মিথানল। সো এটাই ছিল ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়াটা বোঝা গেছে কিনা আমাকে একটু কমেন্টে দ্রুত জানাও যে ক্যানিজারো বিক্রিয়াটা বোঝা গেছে কিনা। তাহলে ক্যানিজারো বিক্রিয়াটা যদি হচ্ছে আমি সংক্ষেপে আরেকবার বলি, যে ক্যানিজারো বিক্রিয়াটা হচ্ছে এলডিহাইড যখন গাঢ় ক্ষারের সাথে বিক্রিয়া করে তখন ক্যানিজারো বিক্রিয়া হতে পারে। আর ক্যানিজারো বিক্রিয়াটা হচ্ছে কি? ক্যানিজারো বিক্রিয়াটা হচ্ছে যে সকল এলডিহাইড তোমার যে সকল এলডিহাইডে আলফা কার্বনের হাইড্রোজেন থাকবে না, এই সকল এলডিহাইড তোমার হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া দিবে। এখন আলফা কার্বন কোনটা? আলফা কার্বন হচ্ছে যে সকল কার্বনে কার্যকারী মূলক যুক্ত থাকে, অর্থাৎ কার্যকারী মূলকটা যে কার্বনে যুক্ত থাকে সেটাকে বলা হয় হচ্ছে আলফা কার্বন। যেমন আমরা যদি এই বেনজালডিহাইডের ক্ষেত্রে দেখি, বেনজালডিহাইডে এই কার্বনে কোনো হাইড্রোজেন নাই, সো আলফা কার্বন হাইড্রোজেন নাই, আর আলফা কার্বন হাইড্রোজেন না থাকলে ক্যানিজারো বিক্রিয়া দেয়। সিমিলারলি মিথানেল, এখানে কোনো আলফা কার্বনই নাই, সো এরাও ক্যানিজারো বিক্রিয়া দিবে। আর ক্যানিজারো বিক্রিয়া যারা দেয় তাদের একই সাথে জারণও হয় আবার বিজারণও হয়। সো বেনজালডিহাইডের জারণ হবে আবার বিজারণ হবে। আমরা জানি, এই রোডম্যাপটা মনে রাখবো, অ্যালকোহলকে জারণ করলে এলডিহাইড বা কিটোন তৈরি হয়, আর এলডিহাইড বা কিটোনকে জারণ করলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। সিমিলারলি কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করলে এলডিহাইড বা কিটোন তৈরি হয়, এলডিহাইডকে বা কিটোনকে বিজারণ করলে অ্যালকোহল তৈরি হয়। সো খেয়াল করো এই জায়গাটাতে যে এলডিহাইডকে আমি যদি জারণ করি তাহলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, এলডিহাইডকে যদি আমি বিজারণ করি তাহলে অ্যালকোহল তৈরি হবে। সো এলডিহাইডকে যদি আমি জারণ করি তাহলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, এলডিহাইডকে যদি বিজারণ করি তাহলে আমার অ্যালকোহল তৈরি হবে। সো এলডিহাইড জারণ করলাম, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হলো, সোডিয়াম বেনজয়েড, যেহেতু ক্ষার আছে সোডিয়াম বেনজয়েড, আর অ্যালকোহল তৈরি হবে বেনজাইল অ্যালকোহল। একটা জিনিস মনে রাখবে যে এখানে আসলে যত কার্বন থাকবে তত কার্বন সংখ্যায় বিশিষ্টই অ্যালকোহল তৈরি হবে। সো এখানে খেয়াল করো, এখানে বেনজিন, সো এখানে বেনজিন, এখানে কার্বন আছে একটা, সো এটার জন্য CH2OH। সিমিলারলি মিথানলও সেমভাবে বিক্রিয়া করে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এটা আরো গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, সেটা হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। তো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, এই বিক্রিয়াটাও হচ্ছে তোমার এলডিহাইড বা কিটোন বিক্রিয়াটা দেয়। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে যাদের আলফা কার্বন হাইড্রোজেন থাকবে, অর্থাৎ ক্যানিজারো বিক্রিয়ার শর্তটা কি ছিল? ক্যানিজারো বিক্রিয়ার শর্তটা ছিল, দেখো, যে যাদের আলফা কার্বনে হাইড্রোজেন থাকবে না তারা ক্যানিজারো বিক্রিয়াটা দিবে। আর অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটার শর্ত হচ্ছে আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে, অর্থাৎ আমরা যদি হচ্ছে CH3CHOটা লিখি তাহলে এখানে আমার আলফা কার্বনটা হচ্ছে এই কার্বন, CHO মূলক, কার্যকারী মূলক যে কার্বন যুক্ত আছে সেটাই আলফা কার্বন, আর আলফা কার্বন হাইড্রোজেন আছে। তার মানে এখানে CH3CHO, যার নাম হচ্ছে ইথানেল বা ইথানেলডিহাইড, সো এই ইথানেলও তোমার হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। এখন অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা আসলে কি? অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা হচ্ছে তোমার লঘু ক্ষারের সাথে বিক্রিয়া। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা হচ্ছে লঘু ক্ষার, যেমন মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড। আর ক্যানিজারো বিক্রিয়া যেটা ছিল এটা কিন্তু ছিল গাঢ় ক্ষার। ক্যানিজারো বিক্রিয়াটা হয় গাঢ় ক্ষারের সাথে বিক্রিয়া, আর অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা হয় যখন তোমার
এলডিহাইড বা কিটোনের সাথে লৌহ ক্ষারের বিক্রিয়াটা হয়। তো লৌহ ক্ষারের বিক্রিয়ায় অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া হতে পারে। তবে কাদের ক্ষেত্রে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা হবে সেটা হচ্ছে যে সকল এলডিহাইড বা কিটোনের আলফা কার্বন হাইড্রোজেন থাকবে তারাই শুধুমাত্র অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা দিবে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে ইথানল। তো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা কি আসলে? অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা হচ্ছে যারা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে তাদের আসলে দুই মূল বিক্রিয়া করবে। কিভাবে বিক্রিয়াটা করবে খেয়াল করো, যে CH3CHO এটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয়। সো CH3CHO এরা দুই অণু বিক্রিয়া করবে, করে একটা অ্যালডল তৈরি করবে। তারা বিক্রিয়া করে কি তৈরি করবে? অ্যালডল তৈরি করবে। অ্যালডল হচ্ছে একটা প্রোডাক্ট তৈরি করবে। এখন খেয়াল করো, এইখানে আমার যে অ্যালডলটা তৈরি হবে অর্থাৎ ইথানলের ক্ষেত্রে, সেটা আমরা কিভাবে লিখবো খেয়াল করো। CH3CHO এটাকে আমি ভেঙে লিখতে পারি এইভাবে, CH3CHO প্লাস এই পাশে CH3CHO যেটা আছে এটাকে আমি যেভাবে লিখবো, এটা লেখার একটা টেকনিক বলে দিচ্ছি। প্রথমে আমরা লিখবো হচ্ছে কার্যকারী মূলকটা অর্থাৎ CHO। এরপরে আমার যে আলফা কার্বনটা থাকবে সেই আলফা কার্বনটাকে আমরা ভেঙে লিখবো। ভালো করে মনে রাখবা যে যারা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে তাদের দুই অণু বিক্রিয়া করবে, আর এদের দুই অণুর মাঝখানে প্রথম যে অণুটা আছে এই প্রথম অণুটার যে কার্যকারী মূলকটা আছে সেই কার্যকারী মূলকটাকে ভেঙে লিখবো। আর দ্বিতীয় যে আমার হচ্ছে অণুটা থাকবে সেটার কার্যকারী মূলকটাকে ঠিক রেখে তার পাশে যে কার্বনটা থাকবে অর্থাৎ আলফা কার্বন, সেই আলফা কার্বনটাকে আমরা ভেঙে লিখব। কিভাবে লিখব? এইভাবে এইভাবে। সো এইখানে যেটা হয় অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, এইখানে আসলে ঘনীভবন হয়। আর ঘনীভবন মানে হচ্ছে আসলে একত্র হয়, কনডেন্সড হওয়া। হ্যাঁ, এটাকে অ্যালডোল কনডেনসেশন রিয়াকশনও বলা হয়। কনডেন্স মানে হচ্ছে ঘনীভূত হয়ে যাওয়া, দুইটা এক হয়ে যাবে। সো আলটিমেটলি এখানে যেটা হয় এই হাইড্রোজেনটা আসলে এই অক্সিজেনের সাথে চলে আসে আর এই দুইটা যৌগ একসাথে যুক্ত হয়ে যায়, অর্থাৎ CH3 CH OH। এখানে খেয়াল করো এই হাইড্রোজেনটা যদি এখানে চলে আসে তাহলে এখানে থাকবে CH2 আর এখানে থাকবে CHO। সো আমার এই যে প্রোডাক্টটা হলো এই প্রোডাক্টটাকে বলা হয় একটা অ্যালডল। কিভাবে আসছে? এই যে আমার OH আছে এই OH এর অংশের এটাকে বলা হয় অ্যালকোহল অংশ, অ্যালকোহলমূলক। এই অ্যালকোহলমূলকের অ্যাল আসছে বা এইখান থেকে আসছে অল আসছে, অ্যালকোহলের অল আসছে। আর এই যে আমার CHO আছে এলডিহাইড মূলক, এটার আসছে অ্যালড। এলডিহাইড থেকে আসছে অ্যালড আর অ্যালকোহল থেকে আসছে অল। সো এই দুইটা মিলা হয়েছে অ্যালডল। সো এলডিহাইড থেকে আসছে অ্যালড আর অ্যালকোহল থেকে আসছে অল, দুইটা মিলে হচ্ছে অ্যালডল। সো এই যৌগটার নাম হচ্ছে অ্যালডল। এই যৌগটার নাম হচ্ছে অ্যালডল। সো এটাকে যদি হচ্ছে আমি নামকরণ করি তাহলে কিভাবে নামকরণ করব? এই জায়গায় দেখো, এটা একটা মজার জিনিস। সেটা হচ্ছে এখানে আমার কার্বন নাম্বারিং করতে হবে। এখন কার্বন নাম্বারিং করার সময় আমরা বলছিলাম যে নাম্বারিং আমি সেদিক থেকে করব যেদিক থেকে কার্যকারীমূলক আগে পড়বে। তো এখানে খেয়াল করে এখানে OH মূলক আছে আবার CHO মূলক আছে। সো এই দুইটা মূলকের মধ্যে আসলে যার সক্রিয়তা বেশি সেই দিক থেকে আমার নাম্বারিংটা করতে হবে। সো এই CHO এবং OH এদের মধ্যে CHOর সক্রিয়তা হচ্ছে বেশি। তো এই জন্য CHO যেদিকে আছে সেদিক থেকে নাম্বারিং করতে হবে কার্বন। সো এটা 1, এটা 2, এটা 3 অ্যান্ড এটা 4। সো এটা হচ্ছে খেয়াল করে এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট একটা এলডিহাইড আর যার 3 নাম্বার কার্বন একটা OH মূলক আছে। সো এটার নাম হবে 3 হাইড্রোক্সি। OH থাকলে বলা হয় হাইড্রোক্সি। সো 3 হাইড্রোক্সি 4 কার্বন বিশিষ্ট একটা এলডিহাইড যার নাম হচ্ছে বিউটানেল বা বিউটানেলডিহাইড 1। আর 1 নম্বর কার্বন যেহেতু CH আছে সো বিউটানেল 1। সো এটার নাম হচ্ছে 3 হাইড্রোক্সি বিউটানেল 1। সো আমি হচ্ছে এখন যদি তোমাদের বলি যে CH3 CH2 CHO এই যৌগটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে কিনা সেটা আমার কমেন্টে একটু জানাও। CH3 CH2 CHO এটা অ্যালডোল বিক্রিয়া দিবে কিনা সেটা আমাকে কমেন্টে একটু দ্রুত জানাও। CH3 CH2 CHO এটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে কিনা সেটা আমাকে কমেন্ট একটু জানাও।
যারা লাইভ দেখতেছো তারা হচ্ছে কমেন্ট আমাকে জানাবা, আর যারা হচ্ছে রেকর্ডেড লাইভ দেখতেছো তারা ভিডিওটা পজ করে দেন হচ্ছে কমেন্ট আমাকে জানাবা যে CH3CH2CHO যার নাম হচ্ছে প্রোপানেল, এটা হচ্ছে প্রোপানেল বা প্রোপানেলডিহাইড। সো এই প্রোপানেল অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে কিনা সেটা আমাকে কমেন্ট একটু দ্রুত জানাও। সো আমাদের প্রশ্নটা হচ্ছে যে প্রোপানেল অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে কিনা, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে কিনা, প্রোপানেল অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে কিনা। তো CH3CH2CHO প্রোপানেল। তো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার শর্ত হচ্ছে আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে, আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে। সো আমরা যদি দেখি এই প্রোপানেলের আলফা কার্বনটা হচ্ছে কোনটা, এই CH মূলকটা যে কার্বন যুক্ত আছে সেটা হচ্ছে আলফা কার্বন, তার পাশের কার্বনটাকে বলা হয় বিটা কার্বন, এই যদি কার্বন থাকতো সেটাকে বলা হতো গামা কার্বন। সো এই CH মূলকটা এই কার্বনে যুক্ত আছে, তো এই কার্বনে কিন্তু আমার হাইড্রোজেন আছে, তার মানে এটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে, অ্যালডোল বিক্রিয়া দিবে। এখন খেয়াল করো যে অ্যালডোল বিক্রিয়া যদি দেয় তাহলে অ্যালডোল বিক্রিয়াটা কি, অ্যালডোল বিক্রিয়া যারা দেয় তাদের দুই মূল বিক্রিয়া করে। সো এইখানে CH3CH2CHO এটা দুই অণু বিক্রিয়া করবে, প্লাস CH3CH2CHO এরা বিক্রিয়া করে কি তৈরি করবে, একটা অ্যালডোল তৈরি করবে। সো এখানে যে অ্যালডোলটা তৈরি হবে সেটা কি তৈরি হবে সেটার জন্য আমরা একটা টেকনিক শিখেছি। সেটা কি, যে আমাদের প্রথম যে এলডিহাইডটা থাকবে সেটার যে কার্যকারী মূলক আছে সেই কার্যকারী মূলকটাকে আমরা ভেঙে লিখব। এরপরে সেকেন্ড যে এলডিহাইডটা থাকবে সেটার কার্যকারী মূলকটাকে ঠিক রেখে তার পাশে যে কার্বন অর্থাৎ আলফা কার্বন যে আছে এই আলফা কার্বনটাকে আমরা ভেঙে লিখব। সো কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন, আর আর এইখানে যুক্ত আছে হচ্ছে CH3 যুক্ত আছে। সো CH3টাকে আমরা নিচে দিলাম। খেয়াল করো এই পাশে চেইনটা যদি আরো বড় হতো তাহলে আমি এদিকে আরো বড় করতাম। সো খেয়াল করো এটা কিভাবে লিখবা, প্রথম যে আমার এলডিহাইডটা থাকবে অর্থাৎ যারা অ্যালডোল বিক্রিয়া দিবে তাদের কার্যকারী মূলকটাকে ভেঙে লিখবো এইভাবে, আর হচ্ছে সেকেন্ড যেটা থাকবে সেটার কার্যকারী মূলকটাকে ঠিক রেখে তার পাশের যে কার্বনটা আছে ইমিডিয়েট যে কার্বনটা সেই কার্বনটাকে ভেঙে লিখবো। এরপরের স্টেপ কি, এরপরের স্টেপ হচ্ছে হাইড্রোজেনটা অক্সিজেনে চলে আসবে আর দুইটা একসাথে হয়ে যাবে, অর্থাৎ CH3 CH2 CH এবার খেয়াল করো এখানে কি তৈরি হবে, হাইড্রোজেনটা যদি এখানে চলে আসে এখানে থাকবে CHCHO আর এই CH এর সাথে আছে CH3। সো আমার এই অ্যালডোলটা তৈরি হবে, এটাকে কেন অ্যালডোল বলা হচ্ছে, কারণ হচ্ছে এখানে এলডিহাইড অংশ আছে এখানে অ্যালকোহল অংশ আছে, সো এই জন্য এটাকে অ্যালডোল বলা হচ্ছে, অ্যালডোল। এখন এই অ্যালডোলটার নাম কি হবে, খেয়াল করো আমি নাম্বারিং করব, নাম্বারিং কোন দিক থেকে করব, ডান পাশ থেকে করব, কারণ যেদিকে CHO আছে সেদিক থেকে নাম্বারিং করব। সো 1 2 3 4 5, তার মানে এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা এলডিহাইড যার নাম হচ্ছে কি প্রোপানেলডিহাইড বা প্রোপানেল, আর 1 নম্বর কার্বন যেহেতু আছে CHO, সো প্রোপানেল 1। আর 2 নম্বর কার্বন কি আছে আমার, আছে হচ্ছে মিথাইল, আর 3 নম্বর কার্বন আছে আমার হাইড্রোক্সি। সো হাইড্রোক্সি এবং মিথাইল এই দুইটার মধ্যে কোনটাকে লিখব, আমাদের দেখতে হবে ইংরেজি আলফাবেট কোনটার আগে, এইচ আগে না হচ্ছে এম আগে। তো আমরা জানি অবভিয়াসলি এইচ আগে, সো এই জন্য আমাদেরকে আগে লিখতে হবে হাইড্রোক্সি। সো আমরা লিখব 3 হাইড্রোক্সি 2 মিথাইল প্রোপানেল। আরেকটা জিনিস মনে রাখবা যে নাম্বার এবং হচ্ছে এই বর্ণ এদের মাঝখানে হাইফেন হবে, তারপর হচ্ছে নাম এবং নাম্বার এদের মাঝখানে হাইফেন হবে, নাম এবং নাম্বার মাঝখানে হাইফেন হবে, এদের মধ্যে হাইফেন হবে। সো এটা মাথায় রাখবা।
সো এইটা হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। আশা করি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটাও বোঝা গেছে। তোমরা বাসায় এরকম করে নিজেরা হচ্ছে প্রোডাক্ট নিজের মতো করে বানানোর চেষ্টা করবা, বা হচ্ছে ইচ্ছা মতো যে কোনো এলডিহাইড বা কিটোন নিবা, নিয়ে হচ্ছে দেখবা সেটা ক্যানিজারো বিক্রিয়া দেয় কি দেয় না, বা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয় কি দেয় না, সেটা তোমরা দেখবা, বাসায় প্র্যাকটিস করবা। তো আজকে আমরা বেসিক্যালি যে তিনটা টপিক দেখলাম সেই তিনটা টপিকের প্রথম টপিকটা ছিল আমাদের যে মেটা নির্দেশকগুলো হচ্ছে তোমার মেটা নির্দেশক কিভাবে হচ্ছে বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে সেটা। এরপর আমরা দেখেছি হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। এরপর আমরা দেখেছি হচ্ছে অ্যালডোল বিক্রিয়া। আমরা জানি ক্যানিজারো বিক্রিয়া হচ্ছে যাদের আলফা কার্বন হাইড্রোজেন থাকে না, শর্ত হচ্ছে আলফা কার্বন হাইড্রোজেন থাকবে না, আর অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া হচ্ছে আলফা কার্বন হাইড্রোজেন থাকবে। সো এই ছিল মোটামুটি আজকের ক্লাসের টপিকগুলা। আশা করি সবাই বুঝতে পারছি। সো সবাইকে আবারও ইংরেজি শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। সকলের বছরটা ভালো যাক, সবাই ভালো করে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।